প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, তুমিলা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আমি তোমাদেরকে আজকে নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই ফিনান্স ও ব্যাংকিং এই পাঠ্য বই থেকে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। তোমরা জানো যে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে বুঝে থাকি। আগের দিনে একজন আর্থিক ব্যবস্থাপকের কাজ ছিল অর্থ সংগ্রহ করা। মূলত একজন আর্থিক ব্যবস্থাপকের কাজ অত্যন্ত ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। তার কাজ হলো অর্থ সংগ্রহ করে সংগৃহীত খাতের সংগৃহীত তহবিলকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উৎপাদনমুখী বিনিয়োগ খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জনে সচেষ্ট থাকা। আর যেহেতু একজন আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে, আর তহবিল সংগ্রহের জন্য তাকে উপযুক্ত ক্ষেত্রটি বেছে নিতে হয়, অর্থাৎ সে কোন কোন উৎস হতে অর্থ সংগ্রহ করবে এবং এই সংগৃহীত উৎস সংগ্রহ করতে গেলে এই সংগৃহীত তহবিল সংগ্রহ করতে গিয়ে যাতে তার ব্যয় কম হয় সেই দিকটা তাকে বিশ্লেষণ করতে হয়। তাহলে দেখো, তাহলে আজকে আমাদের ফিনান্স ও ব্যাংকিং এই পাঠ্য বই থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থায়নের উৎস, এই অধ্যায় থেকে একটি ক্লাস উপস্থাপন করছি। অর্থায়নের উৎস যা শুরুতে বলেছিলাম, তাহলে আজকে পাঠ শেষে আমরা যা শিখব, অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারবো, অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবো। তাহলে শুরুতে বলেছিলাম যে অর্থায়ন বলতে আমরা বুঝে থাকি অর্থায়ন হলো তহবিল সংগ্রহের একটি প্রক্রিয়া এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও বন্টনকে বোঝায়। এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত, বা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপককে তহবিল সংগ্রহ করার জন্য স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি আর কাঁচামাল ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী উৎসটি বেছে নেওয়া উচিত। তারপর দেখো, তাহলে ভূমিকায় বলা আছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্য পরিচালনা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তার উৎস নির্বাচন অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাহলে পূর্বেই বলা হয়েছে যে দৈনন্দিন ব্যবসায়িক কার্য পরিচালনা করার জন্য যেমন কর্মচারীদের বেতন প্রদান, কাঁচামাল ক্রয়, সেগুলো পরিচালনা করার জন্য আমাকে কি করতে হবে? স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। আবার কারবার প্রতিষ্ঠানের জন্য মেশিন ক্রয়, ভূমি ক্রয় ইত্যাদির জন্য আবার কি করতে, কোন উৎসটি বেছে নিতে হবে? দীর্ঘমেয়াদী উৎসটি, অর্থাৎ স্থায়ী মূলধন সংগ্রহের জন্য দীর্ঘমেয়াদী উৎসটি বেছে নিতে হবে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানের মোট আয়ের পরিমাণ বেশি হলে সাধারণত মোট মুনাফা বোঝায়। অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয় আর ব্যয়ের পরিমাণ যদি কম হয় তাহলে মুনাফা অর্জিত হয়। আবার মোট মুনাফা থেকে তহবিল উৎস বাবদ খরচ বা ব্যয় ও কর বাদ দিলে যে নিট মুনাফা বাদ দিলে কী পাওয়া যাবে? নিট মুনাফা পাওয়া যাবে। সুতরাং মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের খরচ ন্যূনতম হওয়া অত্যাবশ্যক। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপককে অর্থ সংগ্রহ করতে
গিয়ে যাতে তার ব্যয়ভার বেশি হয়ে না পড়ে সেই দিকটিও মাথায় রাখতে হবে। দেখো বিভিন্ন প্রকার তহবিল উৎসের ধারণা। তাহলে তোমরা ইতিপূর্বে জেনেছো যে কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করার জন্য স্বল্পমেয়াদী উৎস আর স্থায়ী মূলধন সংগ্রহের জন্য দীর্ঘমেয়াদী উৎসটি বেছে নেওয়া উচিত। তাহলে ব্যবসায় অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করার প্রক্রিয়াকে বোঝায়। দেখুন একটি ঘটনা দেওয়া আছে। জনাব রহমান একটি দর্জি দোকানের মালিক। ব্যবসা শুরুতে তিনি কিছু মেশিন ক্রয় করেন। ব্যবসায়ী সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় সংক্রান্ত স্থায়ী বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করে, কেননা এই অর্থ দিয়ে তিনি যে কোনো মেয়াদে ব্যবহার করতে পারবেন। কিন্তু তিনি যদি হিসাব করে দেখেন নিজস্ব সঞ্চয় মেশিন ক্রয়ের জন্য যথেষ্ট নয়, তবে তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন জনতা, রূপালী অথবা অন্যান্য ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা থেকে নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। এ ধরনের ঋণ তিনি সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণ করে থাকেন। অর্থাৎ তোমরা জেনে থাকবে, যখন কোনো কারবার প্রতিষ্ঠানের মালিক কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে যায়, তাকে জামানত হিসেবে কিছু না কিছু রাখতে হয়। তাহলে এই ক্ষেত্রে ব্যবসায়ের স্থাবর সম্পত্তি যেমন বিল্ডিং, ফ্যাক্টরি, অস্থাবর সম্পত্তি যেমন কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল ইত্যাদির বিপরীতে ব্যাংক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করেও তহবিল সরবরাহ করা যায়। অর্থাৎ বন্ধকি ঋণ বলতে আমরা কোনো কিছু যখন বন্ধক রেখে কী করি, ঋণ গ্রহণ করি, তাহলে সেটা হলো কি বন্ধকি ঋণ। তোমরা দেখবে এলাকায় অনেক সময় বা আগের দিনে বণিক শ্রেণীরা কী করতো, তখন বিভিন্ন বাড়ির জমি, দালাল, স্বর্ণালঙ্কার সেগুলো জামানত হিসেবে রেখে তারা কী দিত, অর্থ ঋণ হিসেবে প্রদান করে থাকতো। তাহলে এটাই হচ্ছে বন্ধকি ঋণ। অর্থাৎ বন্ধক রেখে যখন কোনো ঋণ গ্রহণ করা হয় সেটা হলো বন্ধকি ঋণ। এবার দেখো বলা আছে, এছাড়া রহমান সাহেব ব্যবসায় যে মুনাফা অর্জন করেন তা কারবার থেকে উত্তোলন না করে কারবারে বিনিয়োগ করেও অর্থায়নের প্রয়োজন মেটাতে পারেন। ব্যবসা চলাকালীন অবস্থাতেই যদি রহমান সাহেব দৈনন্দিন খরচ যেমন মেশিন মেরামত, বাড়ি ভাড়া প্রদান, কর্মচারীদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি নির্বাহের জন্য অর্থ ঘাটতির মুখোমুখি হন, তবে তা সংস্থানের জন্য তিনি ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারেন। আবার বাকিতে মালামাল ক্রয় করেও অর্থায়ন করা সম্ভব। অনেক সময় মূল্যবান মেশিনারিজ, বড় ধরনের যন্ত্রপাতি, বিল্ডিং অথবা জমি ইত্যাদি ক্রয় না করে বরং বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়াও নেওয়া যায়। এতে ব্যবসায়ী একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতেও রক্ষা পায়। বড় কারবার প্রতিষ্ঠান যেমন কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, সিঙ্গার বাংলাদেশ এ ধরনের বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করে। এ ধরনের উৎস হতে সংগৃহীত অর্থ দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য হয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, শেয়ার কি? শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে তোমরা একটা সাধারণ একটা উদাহরণ দিই। যখন দেখবে তোমরা জমিতে ধানের চাষ করা হয়, যখন ধান উত্তোলন করা হয় অর্থাৎ কাটার পর সেই ধানগুলোকে অর্থাৎ আটিগুলোকে মনে করো কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন জনের কাছে কী করা হয়, বিক্রি করা হয়, অর্থাৎ এগুলোকে একটা লট বলে। তাহলে শেয়ারটা হলো এরকমের, কোম্পানির যে মোট মূলধন রয়েছে, পুঁজি রয়েছে, তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কী বলি, শেয়ার বলে থাকি। আর যারা এই শেয়ার ক্রয় করে তাদেরকে কী বলা হয়, শেয়ার হোল্ডার বলা হয়ে থাকে। তাহলে মনে রাখতে হবে, শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।
দেখো এভাবে ব্যবসায় গঠন প্রকৃতি উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানা রকম উৎস হতে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে থাকে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তহবিলের দুটি ভিন্ন উৎস থাকে, একটি মালিক পক্ষ, অন্যটি ঋণদাতা। মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিঃস্থ তহবিল উৎস বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক তার অভ্যন্তরীণ উৎস হতেও অর্থ সংগ্রহ করতে পারে। অভ্যন্তরীণ উৎস বলতে আমরা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের কাছ থেকে, অথবা তার নিজস্ব পুঁজি সেটিও হতে পারে। আর বহিঃস্থ তহবিল বলতে আমরা বুঝে থাকি প্রতিষ্ঠানের বাইরে থেকে, অর্থাৎ যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, লিজিং কোম্পানি ইত্যাদি থেকে সে যে কী করতে পারে, উৎস হতে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে দেখো পরের স্লাইডটিতে অভ্যন্তরীণ তহবিল। ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা বা ব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। আর অভ্যন্তরীণ তহবিল উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায়, মালিকানা ভিত্তিক আর হচ্ছে মুনাফা ভিত্তিক। তাহলে আমরা এবার এই দুটি উৎসের বিভিন্ন ধরন সম্পর্কে জানব। অর্থায়নের উৎসকে তাহলে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ তহবিল আর হচ্ছে বহিঃস্থ তহবিল। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস বলতে মালিকের মূলধন আর হচ্ছে শেয়ার। আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস বলতে অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, বৃদ্ধিবদ্ধ সঞ্চিতি। আর বহিঃস্থ তহবিলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, দেখো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী উৎসের মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। তাহলে প্রাতিষ্ঠানিকের মধ্যে রয়েছে প্রাপ্য বিল বাটাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ। আর অপ্রাতিষ্ঠানিক এর মধ্যে রয়েছে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। তাহলে স্বল্পমেয়াদী কি বলা হয়েছে, কি প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক। তাহলে প্রাতিষ্ঠানিকে রয়েছে চারটি: প্রাপ্য বিল বাটাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ। আর অপ্রাতিষ্ঠানিক মধ্যে রয়েছে কি বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। আর মধ্যমেয়াদী মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষিত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক তহবিল। আর দীর্ঘমেয়াদীর মধ্যে রয়েছে কি ঋণ, ঋণপত্র, লিজিং। দেখো অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। ভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃত ভিন্ন হয়। আমরা জানি সংগঠনের ভিত্তিতে কারবার এক মালিকানা অংশীদার ও যৌথ মূলধন প্রতিষ্ঠান হতে পারে। তাহলে আমরা জানি এক মালিকানা কারবার বলতে যে প্রতিষ্ঠানের মালিক একজন এবং মুনাফা একাই ভোগ করে থাকেন আর লোকসানও তাকে একাই বহন করতে হয়। আর অংশীদারি কারবার প্রতিষ্ঠান বলতে একের অধিক অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যখন চুক্তিবদ্ধ দায়ের ভিত্তিতে কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করে, সেটি হচ্ছে কি আমাদের অংশীদারি ব্যবসায়। তাহলে এক মালিকানা কারবারের এই তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে কোনো উৎপাদনের উপকরণ হতে পারে, যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, যা উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটি যদি অংশীদার কারবার হয় তাহলে অংশীদারবৃন্দ যে তহবিল কারবারে বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরে প্রতিষ্ঠানটি যদি যৌথ মূলধন কারবার হয় সেক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে যে তহবিল সংগৃহীত হয় সেটি কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়ে থাকে। যৌথ মূলধন কারবার প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড হতে পারে। তাহলে আর একটা প্রশ্ন আসতে পারে, যৌথ মূলধন কারবারকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে আমাদেরকে বলতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড হতে পারে। দেখো তাহলে প্রাইভেট
লিমিটেড কোম্পানির উদ্যোক্তা সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 50 জন হতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তা সদস্য সংখ্যা নিম্নে 7 ও ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক হতে পারে। তাহলে তোমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তা সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন, সর্বনিম্ন কতজন। তাহলে সর্বনিম্ন হচ্ছে 2 জন আর সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সর্বনিম্ন সদস্য সংখ্যা যদি বলে কতজন, তাহলে বলতে হবে 7 জন। আর যদি বলা ঊর্ধ্বে কত, তাহলে বলতে হবে ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক হতে পারে। পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড উভয় কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে বিক্রয় করে। পাবলিক লিমিটেড কোম্পানি আবার তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো শেয়ার বিক্রয়। এ সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানতে পারবো। এরপর দেখো যে বলা আছে অভ্যন্তরীণ উৎসের মুনাফা ভিত্তিক শ্রেণীবিভাগ। ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। এই উপার্জিত আয় থেকে উৎপাদন খরচ, বিক্রয় খরচ ইত্যাদি বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটি প্রতিষ্ঠান অর্জিত মুনাফা। এই বিষয়টি তাহলে তোমাদের মনে রাখতে হবে যে উপার্জিত আয় থেকে উৎপাদন খরচ, বিক্রয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়, সেটি হচ্ছে তাদের প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা। এই মুনাফা থেকে আবার ঋণের সুদ ও সরকারকে প্রদত্ত ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা বিভিন্ন তহবিল হিসেবে ব্যবহার করা যায়, যা নিচে আলোচনা করা হলো। দেখো, ঋণের ক্ষেত্রে যেমন কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক, অভ্যন্তরীণ উৎস ব্যবহারে বাধ্যতামূলক তেমনই কিছু প্রদান করতে হয় না, ফলে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কিছুটা কমে যায়। মুনাফা ভিত্তিক কয়েকটি উৎসের সাথে আমরা এখন সংক্ষিপ্ত পরিচিতি লাভ করব। দেখো কি বলা আছে, অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। তো অবণ্টিত মুনাফা বলতে আমরা বুঝে থাকি যখন একটি কারবার প্রতিষ্ঠান কি করে, যে মুনাফা অর্জিত হয়ে থাকে কারবার প্রতিষ্ঠানে, সে মুনাফা যদি শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে কারবার বিনিয়োগ করে, তাহলে সেটি হলো কি আমার অবণ্টিত মুনাফা। তাহলে আবার এভাবে আমরা বলতে পারি নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবার বিনিয়োগ করা হয় তা অবণ্টিত মুনাফা। তাহলে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য এই অবণ্টিত মুনাফা একটি তহবিল আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতের জন্য একটি কারবার প্রতিষ্ঠান কী করা হবে, সম্প্রসারণ অর্থাৎ আরও বড় করে তোলা হবে, আয়তনে বড় করা হবে। সেক্ষেত্রে এই অবণ্টিত মুনাফা একটি তহবিল আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। আবার ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য এই সঞ্চিত তহবিল কী করা যায়, সৃষ্টি করা যায়। তারপর দেখো লভ্যাংশ সমতাকরণ তহবিল। কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি, তাহলে আমরা বলছি যে শেয়ার হোল্ডার কারা, যখন একটি কারবার প্রতিষ্ঠানের শেয়ার যারা ক্রয় করে থাকে তখন তাদেরকে বলা হয় কি শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সেই বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না, কিন্তু এই অবস্থা ব্যবসায় সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সেই বছরের নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরে রাখে। অর্থাৎ মনে করো 2018 সালে, একটি উদাহরণস্বরূপ মনে করো 2018 সালে একটি কোম্পানির মুনাফা হলো 10 লক্ষ টাকা, আবার 2019 সালে একটি কোম্পানির মুনাফা হলো 5 লক্ষ টাকা। তাহলে এক বছর দেখা গেল বিগত বছর বেশি হয়েছে, পরবর্তী বছর মুনাফার পরিমাণ কম হয়েছে। এক্ষেত্রে কোম্পানি কী করে থাকে, বিগত বছর যে অর্জিত মুনাফা বেশি হয়েছে তার অংশ থেকে চলতি বছরে কী করতে পারে, যে মুনাফা হয় তার সাথে সমন্বয় সাধন করে শেয়ার মালিকদের কী করে থাকে, অর্থাৎ যে মুনাফা বেশি হয় সেই বছর নিট মুনাফা একটি অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখতে পারে, যা পরবর্তীতে যখন অপ্রতুল হয় তখন ব্যবহার করা যায়।
এতে প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে। তাহলে এক কথা আমরা বলতে পারি লভ্যাংশ সমতাকরণ হলো যে বছর মুনাফা বেশি হয় সেই বছরের নিট মুনাফার একটি অংশ লভ্যাংশ সমতাকরণ সরিয়ে রাখা হয়, যা পরবর্তীতে যখন মুনাফা অপ্রতুল হয় অর্থাৎ মুনাফা যখন কম হয় তখন সেটি কী করা হয়, ব্যবহার করা হয়, যাতে করে সে প্রতি বছর যারা তার শেয়ার ক্রয় করেছে ওই শেয়ার হোল্ডার মালিককে কী করতে পারে, লভ্যাংশ দিতে পারে। দেখো বহিঃস্থ তহবিল, তার শুরুতে বলেছিলাম যে বহিঃস্থ তহবিল বলতে বুঝে থাকি আমরা যখন প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ কার্পোরেট প্রতিষ্ঠানের মালিক তার নিজস্ব মূলধন ছাড়াও আত্মীয় স্বজন ছাড়াও যখন অর্থের আরও প্রয়োজন হয় তখন সে যে কোনো দীর্ঘমেয়াদী উৎস বা যে কোনো লিজিং কোম্পানি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমাতে কী করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে বহিঃস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এটা তহবিল সংগ্রহ একটি জনপ্রিয় উৎস। তাহলে তহবিল সংগ্রহ একটি জনপ্রিয় উৎস কোনটি? তাহলে তহবিল সংগ্রহ একটি জনপ্রিয় উৎস হলো বহিঃস্থ তহবিল। ব্যাংক ঋণের কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন দেখো প্রথমত ব্যাংক ঋণে একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করে সুদ কী দিতে হয়, ফেরত দিতে হয়, অর্থাৎ সুদ সমেত আসল টাকা ফেরত দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে সুদের হার সুনির্দিষ্ট থাকে, যা দীর্ঘকালীন ব্যাপী পরিবর্তন করা হয় না। তৃতীয়ত হচ্ছে নিয়মিতভাবে সুদের অর্থ কিস্তি পরিশোধ এবং মেয়াদান্তে আসল পরিশোধ করা কারবার জন্য বাধ্যতামূলক। কারবারটি যদি লাভজনক নাও হয় তবুও এই সকল অর্থ পরিশোধ করতে হয়, অর্থাৎ কারবার প্রতিষ্ঠান যদি মুনাফা অর্জিত না হয় কিন্তু তাকে ব্যাংক থেকে সে যে ঋণ নিয়েছে তাকে নির্দিষ্ট কী দিতে হয়, কিস্তি অর্থাৎ সুদ তাকে কি দিয়ে যেতেই হয়। এছাড়া ব্যাংকের কাছে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রি করেও একই ধরনের তহবিল সংগ্রহ করা যায়। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা, তহবিল সংগ্রহ করাও তহবিল সংগ্রহের বহিঃস্থ উৎস হিসেবে কী হয়, পরিচিত হয়। তাহলে অগ্রাধিকার শেয়ার বলতে আমরা বুঝি যারা সবার আগে কী পেয়ে থাকে, লভ্যাংশ পেয়ে থাকে। তাহলে শেয়ারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অগ্রাধিকার শেয়ার আর হচ্ছে সাধারণ শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ার বলতে আমরা বুঝে থাকি কি, যারা সবার আগে প্রতিষ্ঠান থেকে কী পেয়ে থাকে, মুনাফা অর্জিত হওয়ার পর তাদের মধ্যেই সেই মুনাফা বন্টন করে থাকে, আর তারা কী করতে পারে না, কোম্পানির পরিচালনা পর্ষদে ভোটাধিকারের অংশগ্রহণ করতে পারে না। আর সাধারণ শেয়ার মালিকরা অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করে যা থাকবে তার সেখান থেকে তাদের কী করা হয়, মুনাফা প্রদান করা হয়। কিন্তু সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির পরিচালক পর্ষদে ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারে। তারপর দেখো তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো বেশ জনপ্রিয়। এর দুটি কারণ রয়েছে। ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কী হয়, কম হয়। আবার ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, ফলে বহিঃস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। তবে বহিঃস্থ তহবিলের একটা অসুবিধা হলো এর সুদ প্রদান বাধ্যতামূলক। আগে বলা হয়েছে যে কারবারটি লাভ করুক বা নাই করুক, অর্থাৎ প্রতিষ্ঠানে মুনাফা অর্জিত হোক বা না হোক, তাকে ঋণের সুদ এবং কিস্তি অবশ্যই কী করতে হয়, প্রদান করতে হয়। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে এই অসুবিধা সৃষ্টি হয় না। বহিঃস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে সাধারণত 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটি হলো তহবিল
সংগ্রহের বাহ্যিক উৎসগুলো কেন জনপ্রিয় সেগুলো, যদি বইতে এখানে তোমাদের 2টি কারণ বলা হয়েছে, এছাড়াও কেন জনপ্রিয় তার এই 2টি কারণ ছাড়া আরও যে সব কারণে বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় তার কারণ তোমরা খাতায় লিখবে। এবং বাহ্যিক তহবিল বহিঃস্থ তহবিল ও অভ্যন্তরীণ তহবিল হতে অর্থ সংগ্রহের সুবিধা অসুবিধা তোমরা ব্যাখ্যা করবে। এই কাজটি তোমরা বাড়িতে বসে করবে। তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রাখি।